সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। যুগপৎ আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। আগামী বছরের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে একমত তারা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, কারা নির্বাচনে আসবে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, প্রয়োজনে আবারও রক্ত দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় বিএনপি কেন দ্রুত নির্বাচন চায়, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। শেখ হাসিনা জয়ের $30 কোটি পাচারের অভিযোগ অনেকটাই সত্য, জানালো দুদক। আওয়ামী লীগের পলাতক নেতাদের বিরুদ্ধেও ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ ট্রাইব্যুনালের। পতিত স্বৈরাচারী ষড়যন্ত্র সম্প্রীতি বিনষ্টের চেষ্টা প্রতিহতের ঘোষণা মির্জা ফখরুলের। পঞ্চগড়ে বিএনপির সমাবেশ, ভোটাধিকার ফিরিয়ে দিতে গ্রহণযোগ্য নির্বাচন দাবি। 7 দিনের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করলে সচিবালয় ঘেরাও কর্মসূচি ইনকিলাব মঞ্চের। গুপ্ত হত্যা ও হামলা বন্ধে টাস্কফোর্স গঠন সহ 4 দফা দাবি বৈষম্য বিরোধীদের। ট্রেনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ, ভাতা বাড়ানোর আশ্বাসে বৃহস্পতিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত। চলবে কর্মবিরতি, দিনভর যানজটে চরম ভোগান্তি। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া গণমাধ্যমের টেকসই সংস্কার সম্ভব নয়, মত জ্যেষ্ঠ সাংবাদিকদের। সুরক্ষা আইন ও ন্যূনতম বেতন কাঠামো চালুর সুপারিশ করবে কমিশন। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি বিএনপি কেন দ্রুত নির্বাচন চাই। মনি আপা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। এই নির্বাচনের তারিখ বা রোডম্যাপ সুনির্দিষ্টভাবে ঘোষণা তো এখন পর্যন্ত হয় নাই, এবং বিএনপি শুরু থেকেই বলে আসছে যে এই সরকারকে তারা সহযোগিতা করে আসবেন বা করছেন, এবং এখনো পর্যন্ত করে আসছেন। কিন্তু এই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়ার কারণে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মনোভাব কি বদলে গেছে কিনা? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, বিএনপি প্রথম থেকেই তো এই সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে এসেছিল। শুধু আশ্বাস দিয়েছিল তা না, বিএনপি আশ্বাসের মতো কাজও করেছে অনেক। যখন ডেকেছে তখন গিয়েছে, গুরুত্ব দেয়নি তাও কিছু বলেনি। যখন ডেকেছে তখন মনে করিয়ে দিয়েছে যৌক্তিক সময়, রোডম্যাপ, নির্বাচন, সব শেষে তারা ওইভাবে গা করেনি। এখনও যেটা করেছে আপনি দেখেন, প্রধান উপদেষ্টা বললেন যে এই 25-এর শেষ নাগাদ অথবা 26-এর শুরুতে নির্বাচন হবে। তো বাঁশের চেয়ে নাকি কঞ্চি বড় থাকে শুনি মাঝে মাঝে। কঞ্চি হঠাৎ করে বলে ফেললেন, তার প্রেস সচিব বলে ফেললেন যে 30শে জুন নাগাদ নির্বাচন হবে। 30শে জুনে নির্বাচন হয় না, কখনোই বাংলাদেশের প্রেক্ষাপটে হয় না এরকম, আপনি খেয়াল করেন। তো আর আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, ওই টাইমটায় আবহাওয়াটা কিন্তু ভালো থাকবে না, গরম। তো আর তাছাড়া এত দেরি করারও তো কোনো কারণ নাই। অন্তর্বর্তীকালীন সরকার, তাদের এত দিন থাকার কারণটা কি? তারা দেশটা একটু সুশৃঙ্খলের মধ্যে নিয়ে আসবে, যে সংস্কারের কথা বলা হয় সংস্কারগুলো তুলে দিবে, সংস্কারের গতিতে এগোতে থাকবে, তারা নির্বাচন দিয়ে দিবে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন ওটাও কিন্তু ধরি মাছ নাছুই পানির মতো, যে উনি বলেছেন যদি এটা হয় ওটা হয়। এক সময় শেখ হাসিনাও তো এরকম কত কথা বলতেন, এক সময় তো পতন হবেই, হয়েছেও। তো আমরা যেটা বলছি যে উনাদের কেন এত সময় ক্ষেপণ করার কেন কারণটা আসছে, এবং ওনারা রাজনৈতিক দলকে কেন প্রতিপক্ষ ভাবছেন। রাজনৈতিক দল তো তাদের প্রতিপক্ষ ভাবছেন না, তাদেরকে রাজনৈতিক দলদের মনোনীতই কাউকে ভাবছেন, যদিও মনোনয়ন কোনো রাজনৈতিক দল এখানে করেন নাই। এটা কিভাবে আসছে আপনারাও জানেন, আমরাও জানি। একটা দেশ অচল অবস্থার, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, সেই দেশের অনেকেই পালিয়ে গেছে, কেউ কথা বলছে না। যখন সব জায়গায় জনতার জয় জয়কার, তখন
আপনার ছাত্ররা যেহেতু ওই টাইমটা ওই কয়টা দিন কোটা বিরুদ্ধে সামনের কাতারে ছিল, তারা মিলে ছাত্ররা যখন একটা কথা বলে আমরা কিন্তু আমাদের সন্তান মনে করি, কারণ আমিও একসময় ছাত্র ছিলাম। যখন আমরা ছাত্র অবস্থায় বাবা মাকে একটা কথা বলতাম, অনেক সময় বাবা মা জানতো আমরা ভুল বলছি, তারপরেও কিন্তু কিছু বলতো না। এটা হতে পারে ভালোবাসার অতিশয্য। তারা তো আমাদের কম্পিটিটর না, তাদেরকে আমরা দেখভাল করে মানুষ করছি এই জন্য যে ভবিষ্যতে তারা আমাদের জায়গাটা দখল করবে। কিন্তু ভবিষ্যতের জায়গা যদি বর্তমান বা আপনার মানে কি বলবো সদ্য অতীত এই টাইমগুলোয় তারা যদি দখল করে, এটা তো তাদের জন্যও খারাপ, কারণ তাদের শিক্ষাই শেষ হয় নাই। তারা পৃথিবীর যুগ যুগে, আমি বলি মাঝে মাঝেই যে ৭১-এ যারা আন্দোলন করেছিল, যারা দেশ স্বাধীন করেছিল, তারা কিন্তু বেশিরভাগ ছাত্র ছিল। তাদের নেতৃত্বেই কিন্তু সবাই নেমেছিল, তখনও ঝাঁপিয়ে পড়েছিল জনগণ, বাংলাদেশের মানুষ। সেইখানে কিন্তু তারা প্যাভিলিয়ন, ব্যাক টু দ্য প্যাভিলিয়নে ব্যাকে চলে গিয়েছিল, তারা আবার বই খাতায় চলে গিয়েছিল, তারা আবার পড়ালেখা করেছে। পরবর্তীতে এই যে বীর মুক্তিযুদ্ধ এত এমপি মন্ত্রীর সঙ্গে লাগানো, তারাই তো একসময় যুদ্ধ করেছে যখন ছাত্র ছিল। পরবর্তীতে তারাই কিন্তু বেশিরভাগ তাদের মধ্যে থেকে কিন্তু রাজনীতিতে এসেছে। এই যে এসেছে, এই ছাত্ররা তো এইসবের কোনো ধারও ধারেন নাই। তারা এখন মনে করেন তারাই বাংলাদেশ, তারা যা বলবেন সেটাই হয়ে যাচ্ছে। এবং কিছু কিছু আমলারা ভয়ে, তাদের কৃতকর্মগুলো তো খুব বেশি ভালো ছিল না, যে কারণে এইসব ছাত্রদেরকে তারা মনে করে বিরাট কিছু, তাদের কথায় তারা উঠছে বসছে, কি করছে জানি না। এটা কিন্তু আরেকটা নেগেটিভিটির দিকে নিয়ে যাচ্ছে, খারাপের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে কোনো ভালো কিছু নাই। ফিউচারে ভালো কিছু করার জন্য যে রাজনীতিবিদরা যে চেষ্টা করছে, সেখানে রাজনীতিবিদদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আজকে যে নির্বাচন কেন এত দ্রুত নির্বাচন চায়, তারা তো ব্যর্থ, প্রত্যেকটা সেক্টরে তারা ব্যর্থ হচ্ছে। আরো হয়তো ২-৪ মাস তারা দেরি করতে পারতেন, কিন্তু তারা তো ব্যর্থ। তো এই ব্যর্থতা তো কিন্তু রাজনীতিবিদদের ব্যর্থতা, কিন্তু রাজনীতিবিদরা তাদের জীবন দিয়ে কিন্তু এটার খেসারত দেন। কিন্তু তাদের ব্যর্থতা তো, তারা তো জনগণ তো তাদের ভোটে পাশ করায় না। কিন্তু এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হতে দেয়া যাবে না, বা ব্যর্থ হলে দেশের জন্য মঙ্গলজনক নয়, এটা তো আপনাদের দলের নেতারা প্রায়ই বলছেন। তাহলে আমার নেতা জনাব তারেক রহমান নিজেই বলেছেন, আমি অস্বীকার করছি না, আমরা এখনো এটার মধ্যেই আছি। কিন্তু তারা তো আমাদেরকে কোনো রকম তাদের অনুভূতিই নাই যে বিএনপি কিংবা বিএনপি সহ আরও যারা ছোট বড় দল আছে তাদের নিয়ে আমরা আলোচনা সাপেক্ষে কোনো কিছু করি। আজকে পর্যন্ত আপনি বলেন যে সিন্ডিকেট কি তারা ভাঙা তো দূরের কথা, বের করতে পারছে? আঙ্গুল দিয়ে কি 5টা সিন্ডিকেটের নাম বলতে পারছে? যে এই যে বাজার ব্যবস্থা অনিয়ন্ত্রিত, হঠাৎ করে তেল উধাও, তারপরে তেলের দাম একটা আপনার মন্ত্রী বানালো কারে, ব্যবসায়ীকে, কিসের জন্য দাম কমবে? দাম কোথায় কমলো? তেলের বোতল উধাও হওয়ার পরে কি হলো? 8 টাকা বাড়ানো পরে বোতল আবার অ্যাভেলেবেল হয়ে গেল। এই বোতলগুলো কোথায় ছিল, কোথা থেকে আবার আসলো? রাশেদ ভাই, দ্রুত নির্বাচন কেন দরকার, বা কেন এই দ্রুত নির্বাচনের কথাগুলো বলা হচ্ছে সকল রাজনৈতিক দল, সেটি এখন কেন চাচ্ছে? ধন্যবাদ সবাইকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, আমার মনে হয় না যে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের কথা বলছে। প্রত্যেকটা দল একটি রোডম্যাপের কথা বলছে, যে আপনাদের প্ল্যান কি, আপনারা কি করতে চান সেটি আমাদেরকে জানান। এখন সরকার মনে করছে যে এটি হয়তো নির্বাচনের তাড়াহুড়া, দলগুলো হয়তো নির্বাচনী রোডম্যাপ চাচ্ছে। দেখেন, যারা রাজনীতি করে খুব স্বাভাবিকভাবে তারা নির্বাচন চাইতেই পারে, রোডম্যাপ চাইতেই পারে। এখন সরকারকে তো দলগুলোকে বোঝাতে হবে, আস্থায় রাখতে হবে যে আমরা আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন হব না, আমরা আরেকটি এরশাদ হব না, আমরা বাংলাদেশে হাসিনাবাদ কায়েম করব না। এবং একই সাথে সরকারকে এও বলতে হবে যে আমরা আওয়ামী লীগের যে নিকৃষ্ট রাজনীতি, সেই রাজনীতি আমরা নিষিদ্ধ করব। আমরা আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করব। আপনি দেখেন যে সরকার এই কাজগুলো করতে পারছে না, টোটালি ব্যর্থ। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ভেঙে পড়েছে। এই সরকার যদি ব্যর্থ হয়, একজন উপদেষ্টা বলেছে যে দলগুলো আমাদের ব্যর্থ করার চেষ্টা করছে নির্বাচন চাওয়ার মাধ্যমে। আমি বলবো যে এই সরকার যদি ব্যর্থ হয়, একমাত্র এই যে নিত্য পণ্যের দাম হুড় করে বাড়ছে, এই দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণেই এই সরকার ব্যর্থ হতে পারে। কারণ ক্ষুধার্ত পেটে রাষ্ট্র সংস্কারের গল্প আসলে কেউ শুনতে চায় না। আপনি সাংবাদিক, আপনি বেতন পান 30,000 টাকা। এখন এই শহরে
30,000 টাকা দিয়ে বাসা ভাড়া দিবেন, নাকি বাজার করবেন, নাকি আপনার মেয়েকে স্কুলে পাঠাবেন, নাকি আপনার গ্রামে বাবা মা তাদেরকে আপনি 5,000 10,000 টাকা দিবেন, তখন আপনার কিন্তু মনে হবে যে হাসিনাই ভালো ছিল। এখন আমি তো নিজে সাধারণ মানুষের সাথে মিশি, মানুষ কিন্তু এই সরকারের উপর সন্তুষ্ট না একটা কারণে, সেটি হলো যে সিন্ডিকেট ভাঙতে পারেনি। হাসিনার আমলে প্রত্যেকটা জিনিসের দাম যা ছিল এখন প্রায় দ্বিগুণ। এই যে শীতের সবজি দেখেন এখানেও দাম, অথচ আমরা একসময় দেখেছি যে শীতের সময় সবজির দাম কম, মাছ মাংস দেখেন যে আপনি মাছ মাংসের ধারে কাছে যেতে পারবেন না। এখন মানুষ অত্যন্ত কষ্টে রয়েছে। এখন ডক্টর ইউনূস তিনি কি করছেন, তিনি দেখেন এই বাজারের দিকে মনোযোগ দিচ্ছেন না। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে নাকি খারাপ আছে এই দিকে তিনি মনোযোগ দিচ্ছেন না। তিনি উবাদুল কাদের পালিয়ে যাচ্ছে এই দায় আমরা সবাই দিচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে। এখন আমার কথা হলো যে এই দায় কি প্রধান উপদেষ্টার না? এই দায় কি বিপ্লবী 3 জন ছাত্র নেতা তাদের না? এখন দেখেন আমরা কিন্তু সবাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধরছি। এখন এই সরকার যে সিদ্ধান্তগুলো নেয় সম্মিলিত সিদ্ধান্ত, 2 জন উপদেষ্টাকে নিয়োগ দিয়েছে, এই উপদেষ্টা নিয়োগ নিয়ে ব্যাপক বিতর্ক আছে, কিন্তু কেউ দায় নিল না। প্রধান উপদেষ্টা নিজেও বলল না যে আমি দায়িত্ব নিয়ে তাদেরকে আমি নিয়োগ দিয়েছি, সেই কথাও তিনি বলেন নাই। অর্থাৎ এই সরকার কি চাচ্ছে, কি করবে, প্ল্যান কি, পরিকল্পনা কি আমি নিজেও জানি না। অদৃশ্যের উপরে এবং একই সাথে অস্পষ্টতার উপরে কোনো সরকার চলতে পারে না। আনপ্ল্যান্ড এবং আনলিমিটেড একটি গভর্নমেন্ট হতে পারে না। এই সরকারের কোনো প্ল্যান আমি নিজেও জানি না। এই সরকার কতদিন থাকবে সেটা আমিও জানি না, কেউ জানে না। সেই জায়গা থেকে দলগুলো তো চাপ সৃষ্টি করার জন্য তাদের বক্তব্য দিবেই। রাজনীতি করলে তো রাজনীতিবিদের মতো কথা বলবে, আর যারা সুশীলগিরি করে তারা তো সুশীলগিরি কথা বলবে। অনেক সুশীল সমাজের প্রতিনিধিকে দেখছি যে তারা বলছে 53 বছরে রাজনৈতিক দলগুলো কিছু করতে পারে নাই। তো সেই সুশীল সমাজ কি করেছে 53 বছরে? আপনারা কেন হাসিনার পতন ঘটাননি, কেন নামেননি? আপনারা তো এই আমাদের 7-8 বছরের যে আন্দোলন, এই আন্দোলনে যদি আপনারা নামতেন, আন্তর্জাতিক মহলে আপনাদের ব্যাপক গ্রহণযোগ্যতা আছে, তাহলে তো হাসিনা এতদিন থাকে না। আপনারা একই সাথে আওয়ামী লীগের সমালোচনা করেছেন, অন্যদিকে ব্যালেন্স করার জন্য বিএনপির করেছেন, জামাতের করেছেন। কেউ কেউ উপদেষ্টা আছেন আবার সংস্কার কমিশনে আছে। জামাতকে যখন নিষিদ্ধ করা হলো, সেই সংস্কার কমিশনের নেতারা তারা কিন্তু কি বললেন, তারা বললেন সাধুবাদ জানালেন, হাসিনাকে জয়গান শুরু করে দিলেন হাসিনার। তো এই হচ্ছে অবস্থা। এই সরকার তো আওয়ামী লীগের পুনর্বাসন করছে, স্পষ্টভাবে বলতে হবে। অন্যথায় যদি পুনর্বাসন না করতো তাহলে আওয়ামী লীগকে কারোর সাথে আলোচনা দরকার নাই, বিএনপির উপর দায় চাপানোর কোনো প্রয়োজন নাই। এই সরকার সর্বপ্রথম আসার পরেই এই গণহত্যার দায় স্পষ্ট। শেখ হাসিনা গণহত্যার মাস্টার মাইন্ড ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ থেকে শুরু করে যাদেরকে আমরা সবসময় দেখেছি বগর বগর করে, ফকর করে, হ্যাঁ উল্টা পাল্টা কথা বলে, এরাই গণহত্যার মাস্টার মাইন্ড। সর্বপ্রথম এই সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করত, এবং আওয়ামী লীগের মিনিমাম 1 লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করা দরকার ছিল। আজকে যে দেশটা অস্থিতিশীল কেন? কারণ আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে। আপনি আওয়ামী লীগের কয়জনকে ধরেছেন? এই যে সরকার পদে পদে ব্যর্থ হচ্ছে, দেখেন একটি কথা কিন্তু স্পষ্টভাবে বলতে হবে যে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হয় তখন কি হয়, বাংলাদেশের অতীতের ইতিহাস কি বলে, তখন সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করে। এখন বিএনপির তো এই ভয়টা আছে যে আবার যদি সেই 1-11 মতন সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করে দেন, বিএনপি যদি এইবার ক্ষমতায় না আসতে পারে, বিএনপি মনে করছে যে আমরা ধ্বংস হয়ে যাব। সুতরাং বিএনপি বাঁচার জন্য বা তার দলকে টিকে রাখার জন্য এই যে সংগ্রাম, এখন টিকে থাকার সংগ্রাম, এই কারণে বিএনপি সরকারের উপর চাপ সৃষ্টি করছে এবং রোডম্যাপ দাবি করছে। আমি মনে করি দল হিসেবে যে কোনো দল নির্বাচন চাইতেই পারে, এটি চাওয়া অন্যায় না, এটি চাওয়া বরং নাগরিক অধিকার। তো সরকারকে এই নাগরিক অধিকারের প্রতি মর্যাদা রাখতে হবে, দলগুলোকে আস্থায় রাখতে হবে। এখন দলগুলোর সাথে আপনি তো দূরত্ব সৃষ্টি করছেন। কয়দিন আগে আপনি ডাকলেন জাতীয় সংলাপ, এরপরে আপনার একজন তথ্য উপদেষ্টা যে বক্তব্য দিল, ওই সংলাপ তো ব্যর্থ হয়ে গেল, ওই সংলাপের আর কোনো মূল্য থাকলো না। এরপরে পরিবেশ উপদেষ্টা আরেক বক্তব্য। এই যে উপদেষ্টাদের নানানমুখী বক্তব্যের কারণে কিন্তু দলগুলো সন্দেহ সংশয়ের মধ্যে রয়েছে যে আর একটি 1-11 বা আর একটি কিংস পার্টি গঠন করে সরকার আসলে ক্ষমতায় থাকার চক্রান্ত করছে। আপনার কাছে আবার আসবো মনে আপনার শেষের কথা দিয়েই, যেটা আপনার কাছে জানতে চাই যে বিএনপি আসলে আশঙ্কা করছে যে আবারও একটি 111 হতে পারে কিনা। বিএনপি আসলে বাঁচার জন্যই সরকারের উপর চাপ সৃষ্টি করছে, যেটা আসলে বললেন। আর একটা বিষয় বলছেন যে আপনি বলছেন যে সংস্কার চলবে সংস্কারের গতিতে, কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে যে সংস্কারগুলো চলবে তার গ্যারান্টি কি? দেখেন, সেটার জন্য তো আলোচনার তো বিকল্প কিছু হতে পারে না। অনেক সময় তো
যুদ্ধের আগে একটা দেশ থাকে, যুদ্ধের পরে দুইটা দেশ হয়ে যায়, সেখানে কি হয়? আলোচনা সাপেক্ষে তো যা যা করার সেটাই করে। ঠিক এরকমই একটা সরকার এখন আছে, সেই সরকার আলোচনা করুক যে এই তুমি সংস্কার করতে হবে। ধরেন আপনি এই সরকার সংস্কার করলো, সংস্কার করে লাভটা কি? বিল পাস না করালে তো সংস্কার কখনো পূর্ণাঙ্গ আপনার বৈধ হবে না। তো পূর্ণাঙ্গ বৈধ করার জন্য যখন বিল পাস করবে, আমার যদি এটা মতের বিপক্ষে হয়, আমি তো বিল পাস নাও করতে পারি, তখন আমার সংখ্যাগরিষ্ঠতা দিয়ে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছেই বলা যাবে। তো এই জন্য আমি বলছি যে এই দলগুলোর সাথে বিরোধিতা রেখে কোনো সংস্কারই কাজে লাগবে না, বা সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করলেন, আপনার সংস্কার কাজেই লাগলো না, লাভটা কি হলো? আপনার সরকারকে ইলিগ্যাল ঘোষণা করে দিল, লাভটা কি হলো? করে দিতেই পারে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আরেকটা জিনিস হলো যে আপনার এই যে কথাটা আসছে যে বিপ্লবে আপনার এই যে যারা এত বেশি তাফালিং করছে, এই যে বিপ্লবকে কেন্দ্র করে যারা সুবিধা নেওয়ার চেষ্টা করছে একটা বিশেষ শ্রেণী, খুব কম তাদের সাথে জনগণ তো নাই, তাদের মধ্যে যারা ছিল তারাও কমে গেছে। তো এই যে সুবিধা নিচ্ছে, এতে তারা পরিত্যক্ত হয়ে যাবে। যুগে যুগে এটা হয়েছে, যে বলে না যে ৭১কে ঠিক মতো ধরে রাখতে পারিনি, ২৪ ধরে রাখতে পারবো কিনা। ২৪ যদি না ধরে রাখতে পারে, তাহলে এই দায় তাদের। ২৪-এর শহীদদের যদি নাম মুছে যায়, তাহলে এই দায় তাদের, এটা জনগণের দায় না। এই দায় তাদের। এইসব নোংরা এইসব মানে অসামাজিক কাজ, এই ধরনের ইল্লিগাল কাজ, যেটা ইল্লিগাল বলতে কি বোঝে, যেটা লিগাল না সেটা ইল্লিগাল বলতে খারাপ কিছুকেই বোঝায় না। এই ইল্লিগাল কাজগুলাকেই কিন্তু ওদের স্মৃতিকে, ওদের সম্মানকে ধূলিসাৎ করে দিচ্ছে। জনগণ কিন্তু তিক্ত বিরক্ত হয়ে যাচ্ছে। আপনি যে কথাটা বললেন যে ১-১১ মতো সন্দেহ হচ্ছে বিএনপি সন্দেহ হবে কেন? বিএনপি কিন্তু অকপটেই বলেছে, আপনি জানেন বিএনপির মহাসচিব কিন্তু বেশ কিছুদিন আগে এই কথাটাই বলেছে যে আবারও -2 ফর্মুলায় চালানোর চেষ্টা হচ্ছে। এই যে চালানোর চেষ্টা হচ্ছে বলেই কিন্তু অনেক কিছুই হয়েছে, এবং তাদের ক্ষমতা কতটুকু এটাও বোঝা গেছে। আপনি দেখেন, আমাদের দলগুলো রাজনীতিই করতে পারবে না, ছাত্র রাজনীতিই করতে পারবে না, বিশ্ববিদ্যালয়ে কোনো সিটই নিতে পারবে না, তো আপনার ওইখানে কোনো মিছিল করতে পারবে না, ওখানে একটা পোস্টার লাগাতে পারবে না। অথচ তারা আপনার এখন পর্যন্ত পূর্ণাঙ্গ আপনার জন্মগ্রহণই করে নাই। একটা ভ্রূণ চাইল্ডকে তারা মিছিল করাচ্ছে, মিটিং করাচ্ছে, রাজনীতি করার জন্য ঘোষণা দিচ্ছে। রাজনীতি করা দোষের কিছু না, ঘোষণা দিয়ে করতেই পারে, কিন্তু এক একজনের জন্য আইন এক এক রকম হবে কেন? আমরা চুপ করে কেন আছি? বিএনপি একটা বিশাল বড় সংগঠন, বিএনপি চাইলে অনেক কিছু করতে পারে, এই কথাটা ওনারা ভুলে গেলে চলবে না। আমরা চুপ করে আছি, ওই যে বললাম না, আপনিও বললেন, আমিও বললাম, রাশেদও বললেন, যে আমরা চাই এই সরকার সফল হোক, আমরা কোনোভাবেই চাই না এই সরকার ব্যর্থ হোক। মানুষ হাসাহাসি করুক, এটাও আমরা চাই না যে ৩ মাসে ৫ মাসে একসঙ্গে থাকতে পারে নাই। আমরা সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সর্বোচ্চ ছাড় দেওয়ার, এই যে দেখেন একজন উপদেষ্টা চলে গেলেন, হ্যাঁ, মৃত্যু কখন আসে বলা যায় না, কিন্তু আমি যদি জেনেই বুঝে ৮০ বছর ৮২ বছরের একজন লোককে নেই, যে কিনা, যে আমি অনেকগুলা টকশোতে বলেছিলাম, যাদের বয়স এখন নাতি নাতনিদের সাথে ফুর্তি করা, মৌজ করা, ঘুরে বেড়ানো, পার্কে যেয়ে বসে থাকা, রোদ পোহানো, তারা যদি আপনার রাষ্ট্রের এত বড় কাজ যদি ঘাড়ে তুলে নেয়, আর অন্যদিকে আমাদের মতো, আমাদের মানে আমি বলছি না, আমি যাই হই না কেন, রাশেদ আছে এখানে আমার চেয়ে অনেক কম বয়সে ছোট, এদের মতো যারা পাশ করেছে, তারা যারা আন্দোলন করছে, মায়ের খাচ্ছে, তাদের যদি আপনার কাজের জন্য নিয়োগ করে, ওরা কিন্তু কাজটা ভালো করতে পারবে। আর বুদ্ধি বিবেচনা বয়স হওয়ার সাথে সাথে বুদ্ধিও কিন্তু অনেকটা লোপ পায়, কারো কারো ঠিক থাকে, সেখানে আমরা তো অবশ্যই বুদ্ধি নেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু দ্বিমত করছি না, কিন্তু এই যে বেশিরভাগ ৭০ ঊর্ধ্ব আপনার উপদেষ্টা, আবার কিছু আছে আপনার ৩০ নিম্ন উপদেষ্টা, ২৫ নিম্ন উপদেষ্টা, এগুলো তো আপনার ক্ষমতার ভারসাম্য কখনোই রক্ষা করতে পারছে না। এইখানে কোনো মানে মেধাটাকে ঠিক মতো, অথবা আপনার এনজিও নির্ভর যারা কিনা একটা সেক্টরে কাজ করে অভ্যস্ত, সেই এনজিও নির্ভর তারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সিরিয়াসভাবে চালাচ্ছে। তার মানে কি, তাদের দিয়ে চালানো হচ্ছে, অথচ যারা চালানোর তাদের কোনো খবর নাই। এই যে যারা চালানোর তাদের খবর নাই, এইভাবে রাষ্ট্র কতক্ষণ চলবে? আপনি যদি আইনের অনুশাসন রক্ষা করতে পারতেন, আপনি যদি প্রথম দিন থেকেই যদি আওয়ামী লীগের গুন্ডা পান্ডা সন্ডাগুলোকে অ্যারেস্ট করতে পারতেন,
আপনি যদি তাদের একটা জায়গায় রাখতে পারতেন, আপনি কি করলেন? কিছু আওয়ামী লীগকে বিদেশ পাঠায় দিলেন। কখন কিভাবে? জামিনও দিয়ে দিলেন কিছু আওয়ামী লীগকে। আপনার যাদের কিনা আপনার রিমান্ডের মতো শাস্তি পাওয়া উচিত, যদিও আমি রিমান্ড সমর্থন করি না, কিন্তু এত বেশি অহরহ তারা কারণে অকারণে রিমান্ড দিয়েছিল যে রিমান্ডটা এখন ইজি হয়ে গেছে, সেই রিমান্ডের মতো শাস্তি পাওয়া উচিত। তারা কিনা দিব্যি আছে আপনার হাসপাতালে, দিব্যি আপনার জামিন নিয়ে আছে, যার কিনা 6 দিনের রিমান্ড হয়, রিমান্ড শেষ হওয়ার আগে, রিমান্ড শুরু হওয়ার আগে তার জামিন হয় কিভাবে? আমাদের মাথায় ধরে না। আমরা রাজনীতি করে আসছি এই কারণগুলা কারোর জন্য। আমি যদি বলি আওয়ামী লীগের প্রেতাত্মারাই এখনো বসে আছে ঘাপটি মেরে, আমার বোধহয় ভুল হবে না। কারণ আপনি তো আওয়ামী লীগের পক্ষেই কাজ করছেন। আপনি আপনি পিলখানা নিয়ে কোনো কথা বলতে দিচ্ছেন না, আপনি পুনর্বিচারের কোনো কাজ এগোচ্ছে না, আপনি আওয়ামী লীগের কাউকে অ্যারেস্ট করছেন না, আপনি যাদের নামে মামলা আছে তাদেরকেও অ্যারেস্ট করছেন না। আপনার আইজি বলছে যে মামলা থাকলেই অ্যারেস্ট করা যাবে না। এগুলার অর্থটা কি? এগুলার অর্থ কিন্তু খুব একটা ভালো কিছু ফল দেয় না। আপনার আওয়ামী লীগ দিব্যি সব জায়গায় আছে এবং আওয়ামী লীগের ঘর ভর্তি টাকা আছে, সেই দিয়ে তারা যত রকম অপকর্মের চিন্তা কৌশল প্রয়োগ করছে। প্রতিদিন আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে না আপনি স্বস্তি পাচ্ছেন না আমরা স্বস্তি পাচ্ছি। আমরা তো এরকম দেশের জন্য লড়াই করি নাই, এতদিন আপনার তাওয়াকে গরম করে রাখি নাই যে আপনারা একটা ডিম ফেলবেন আর সাথে সাথে ভাজা হয়ে যাবে। আমরা লড়াই করেছি এই দেশের মানুষরা শান্তি পাবে, আমরা লড়াই করেছি আমাদের মা বোন আমাদের সন্তানরা নিরাপদে স্কুলে যাবে, কর্মস্থলে যাবে, চাকরিতে যাবে, ব্যবসায় যাবে। আমরা এই কারণগুলোর জন্য রাতে যায় ঠিক মতো বাসায় ঘুমাতে পারবে। তো এই জায়গায় যদি আপনার বিচ্যুতি ঘটে তাহলে তো এই সরকার, এর আগের সরকারকে আমরা করি নাই, এই সরকার তো কোনো ব্যাপারই না, কেন আমরা তাদের পক্ষে যায় কথা বলবো? জি রাশেদ ভাই, আপনি বলছিলেন যে সরকার পদে পদে ব্যর্থ হচ্ছে। আপনারা একটি কথা বারবারই বলছেন আপনাদের দলীয় প্রোগ্রামে যে জাতীয় সরকার ছাড়া এই সরকার আসলে 6 মাসও টিকবে না। এই যে পদে পদে ব্যর্থ হচ্ছে, এই ব্যর্থ থেকে উঠে আসার জন্য কি একমাত্র নির্বাচনী সমাধান কিনা? দেখেন, যখন শেখ হাসিনা স্বৈরাচার পালিয়ে গেল এবং যখন বঙ্গভবনে সংলাপের আয়োজন করলো, তখন থেকে শুরু করে যখন ছাত্রনেতা থেকে শুরু করে অন্যান্য যারা এখন উপদেষ্টা আছে প্লাস অন্যান্য স্টেক হোল্ডার এবং পাবলিকলি আমরা একই কথা বলেছি যে এখন আসলে দেশটাকে ঠিক করার জন্য সবার অংশীদারিত্বের সরকার দরকার। ৭১-এর পরে আমাদের যে ভুলটি হয়েছে সেটি হলো আমরা জাতীয় ঐক্যমত আমরা সৃষ্টি করতে পারিনি। ওই সময় যেটি হয়েছিল যে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ স্বাধীনতাকে এককভাবে দখল করলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সাথে আমার প্রায় 2 সপ্তাহ আগে বা 3 সপ্তাহ আগে একটা বৈঠক হয়েছিল। সেখানে তিনি বললেন যে আমি এখন যারা উপদেষ্টা আছে এই ছাত্রনেতাদেরকে আমি পরামর্শ দিয়েছিলাম যে তোমরা জাতীয় ঐক্যমতের সবার অংশীদারিত্বের সরকার গঠন করো। ৭১-এর পরে যে ভুলটি হয়েছে এইবার যেন সেই ভুল না হয়। সেই শিক্ষক বললেন যে এইবার একই ভুল হয়েছে। তার মানে কি? তার মানে জাতীয় ঐক্য এবং সংহতি আসলে প্রতিষ্ঠা পায়নি। না পাওয়ার কারণে দেখেন যারা আমরা বিপ্লবে অংশ নিলাম আজকে আমরা বিভাজিত, আমরা একসাথে হাসিনার পতন নিশ্চিত করলাম। এই দেশটা গঠন জাতি গঠন করার জন্য আমাদের কি এক থাকা দরকার ছিল না? আমরা এই কারণেই বলছি যে দরকার ছিল সবার অংশীদারিত্বের ঐক্যমতের সরকার, অন্যথায় আপনি দেশটা চালাতে পারবেন না। আমাদের এই বিভাজনের সুযোগ নিয়ে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসার একটি চেষ্টা করবে, বিভিন্ন জায়গায় সমস্যা লাগাবে, কিন্তু আমরা এক থাকলে এই ষড়যন্ত্র আওয়ামী লীগ করতে পারবে না। দেখেন দলগুলোর সাথে এই সরকারের ব্যাপক সংকট সৃষ্টি হয়েছে, অনাস্থা তৈরি হয়েছে। দলগুলো আর এই সরকারকে অধিকাংশ দল আসলে বিশ্বাস করতে পারছে না। জামাত দেখেন, জামাতের বক্তব্যের সাথে বিএনপির বক্তব্যের ব্যাপক তফাৎ ছিল। সেই জামাতও বলছে যে সংস্কারের পরে 6 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে, জামাতের বক্তব্য। অর্থাৎ 25 সালের শেষ হওয়ার আগে কিন্তু জামাত ইলেকশন চাচ্ছে। কেন চাচ্ছে? কি কারণে চাচ্ছে? অথচ জামাত 4.5 বছরের পক্ষে ছিল। না জানি না, জামাতের বক্তব্য চেঞ্জ হয়েছে। আমি এই কারণে বলছি, আমি বারবার বলছি, চিৎকার করে বলছি, আমার প্রত্যেকটা মাঠ পর্যায়ের বক্তব্য আপনি দেখেন, আমি বারবার বলছি হাসিনাকে ধরতে হবে। যদি দলগুলোকে আপনি আস্থায় রাখতে চান তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো আমি বলি। যদি এই সরকার এই কাজগুলো করে, এই সরকারকে আমিও ব্যাপকভাবে সমর্থন দিব। সেই কাজগুলো একটু শোনেন। সেটি হলো যে সবার আগে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, কারণ সে গণহত্যার মাস্টার মাইন্ড।
তার বিচার না করে আপনি আর দ্বিতীয় কোনো ব্যক্তির বিচার করলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। সবার আগে মাস্টারমাইন্ডকে ধরতে হবে, কারণ তার নির্দেশেই সমস্ত হত্যা হয়েছে। এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। কোনো বিএনপি না, কোনো জামাত না, কোনো গণ অধিকার পরিষদ না, কে কি বললো দেখার টাইম নাই। শহীদ পরিবার কি চাই, আহত যোদ্ধারা কি চাই, তারা চায় যারা গণতন্ত্র ধ্বংস করেছে তাদেরকে নিষিদ্ধ করা। নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে, বাংলাদেশে কেন আমরা পারবো না? কেন আপনি বিএনপির ঘাড়ে, মির্জা ফখরুল ইসলাম তার ঘাড়ে আপনি বন্দুক রেখে বলছেন যে বিএনপি চাই না, আমরা চাই না? তো বিএনপি চাই রোড ম্যাপ, নির্বাচন দিয়ে দেন। এই জায়গায় তো আপনি বলছেন যে বিএনপির কথা শুনবেন না। তার মানে এইটা আসলে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের অজুহাত। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, কিন্তু আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। সেনা হেফাজতে আপনি জানেন 626 জন আশ্রয় নিয়েছিল, সেই তালিকা কেন প্রধান উপদেষ্টা এখনো পর্যন্ত প্রকাশ করছে না? এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের দেশের সশস্ত্র বাহিনীকেও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসররা ছিল না? এই কথা আমরা কেন বলতে ভয় পাচ্ছি? সশস্ত্র বাহিনী সংস্কার কেন করা হচ্ছে না? সংস্কার কমিশন কেন করা হচ্ছে না? আপনার সেই কমিশন তো গঠন করতে হবে। জুজুর ভয় যদি আপনি পান তাহলে এই দেশের কোনোদিন সংস্কার হবে না। সেনাবাহিনীর যদি সংস্কারের প্রয়োজন হয় করতে হবে, বিমান বাহিনী নৌবাহিনীর যদি সংস্কারের প্রয়োজন হয় করতে হবে। আপনি কেন সংস্কার কমিশন গঠন করছেন না? আপনাকে এই কমিশনগুলো গঠন করতে হবে এবং সেনা হেফাজতে থাকা 626 জনের তালিকা আপনাকে অবশ্যই প্রকাশ করতে হবে। এবং দেখেন, ওবায়দুল কাদের পালিয়ে গেল, স্বরাষ্ট্র উপদেষ্টা দায় নিচ্ছে না। যে মানুষ দায় দায়িত্ব নিবে না তাকে সরিয়ে দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা একজন অথর্ব উপদেষ্টা, তিনি বারবার প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হচ্ছেন। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, কোনো জায়গায় কোনো এসপি ফাংশন করছে না, পুলিশের ওসি থানাগুলো ফাংশন করছে না, কোনো পুলিশ ফাংশন করছে না। তাদের সাথে কথা বললে বলে যে আমাদের এখনো পর্যন্ত নৈতিক শক্তি আমরা অর্জন করতে পারি নাই। পরিকল্পিতভাবে, যেহেতু 90% পুলিশ ছিল হাসিনার পুলিশ, হাসিনা পরিবারের, আওয়ামী পরিবারের, সুতরাং এরা আসলে মজা দেখছে। এরা চাচ্ছে যে দেশটা এলোমেলো হয়ে যাক, অস্থিতিশীল হয়ে যাক, আমরা কোনো কিছু কন্ট্রোল করব না। তো আপনি এই পুলিশদেরকে কেন সরাচ্ছেন না? যারা সরাসরি ছাত্র জনতার বুকে হাসিনার নির্দেশে গুলি চালালো, আপনি কয়জন পুলিশ সদস্যকে ধরেছেন, কয়জন র্যাব সদস্যকে ধরেছেন, কয়জন বিজিবি সদস্যকে ধরেছেন? আপনি এই কাজগুলো করতে টোটালি ব্যর্থ হচ্ছেন। আমার কাছে তথ্য আছে স্পষ্টভাবে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলেছে যে এখন পুলিশের নামে মামলা নেওয়া যাবে না, পুলিশের নামে মামলা নিলে আমি রাষ্ট্র চালাতে পারবো না, পুলিশ আমার কথা শুনবে না। তো এই হচ্ছে সরকারের অবস্থা। আমাকে আর 2 মিনিট সময় দেন, শেষ করি। আরো দেখেন যে শেখ পরিবার একজনকে গ্রেপ্তার করেছে, একজন শেখ পরিবারের এমপিকে ধরলে না হয় মনকে সান্ত্বনা দিতাম। পালাই গেছে তো। কোথায় পালাই গেছে? বাংলাদেশে আছে, ধরতেছে না। এদের সাথে সরকারের চুক্তি হয়েছে, গোপন চুক্তি, যে হাসিনা পালিয়ে গেছে, হাসিনার যে সকল সাঙ্গপাঙ্গরা ওর পরিবারের যারা আছে ওদেরকে ধরা যাবে না। ওরা অনেকেই বাংলাদেশে এখনো পর্যন্ত আছে, সবাই পালায়নি। শেখ রেহানা শুধুমাত্র হাসিনার সাথে একসাথে পালাইছে, বাকিরা এখনো অনেকে আছে। এদেরকে বিভিন্ন নিরাপদ বিশেষ স্থানে, ওই যে ওবায়দুল কাদের ছিল না বিশেষ স্থানে, মানবজমিন সংবাদ প্রকাশ করেছে, ওই বিশেষ স্থানে হাসিনার যারা পরিবারের সদস্যরা তাদের অনেকে আছে। এদেরকে আপনি কেন ধরছেন না? দেখেন, এবং একই সাথে শহীদের তালিকা এখনো পর্যন্ত 4 মাসেও তারা প্রকাশ করতে পেরেছে? পারেনি। আহত যোদ্ধারা এখনো পর্যন্ত হাসপাতালে ঠিক মতো চিকিৎসা পাচ্ছে না। আমরা দাবি করেছিলাম যে শহীদ পরিবারকে ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে শহীদ পরিবারকে, এবং আহত যোদ্ধা যারা গুরুতর আহত তাদেরকে 50 লাখ টাকা। আমাদের অফিসে অনেক আহত যোদ্ধারা এসে বলে আমাকে 1 লাখ টাকা দিয়েছে, বাকি আমার নিজের কাছ থেকে আরো 1 লাখ 1.5 লাখ টাকা খরচ হয়ে গেছে। এই যে আপনি শহীদের তালিকা প্রকাশ করতে পারলেন না, আপনি আহত যোদ্ধাদের কয়জনকে দেশের বাইরে নিয়েছেন? হাসপাতালে গেলে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে। আপনি যান, আপনি সাংবাদিক ভাইরা আপনারা খোঁজ নেন, আমাদের দেশের মিডিয়াগুলো এখনো পর্যন্ত কেন এই শহীদ পরিবারের খোঁজখবর নিয়ে রিপোর্ট করছে না? তাদের আহাজারি, মায়ের চিৎকার, বাবার চিৎকার, কিভাবে তার সন্তানকে লালন করেছে, কত কষ্ট করে লালন পালন করেছে, সেগুলো কেন তুলে ধরছে না? অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কনসার্ট, শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমি নিউজ 24-এর যে সংবাদ দেখলাম, সেখানে দেখলাম যে ধরনের উচ্ছৃঙ্খলা চলছে সেখানকার, আপনার নারী পুরুষ একজন আর একজনের গায়ে ধরে কি ধরনের বিশৃঙ্খল আচরণ। এই কি শহীদ পরিবারকে এই টাকায় আপনি ক্ষতিপূরণ দেবেন? এই ভাওতাবাজি বন্ধ করতে হবে। রাষ্ট্রের টাকার কোনো অভাব নাই, যদি টাকার অভাব থাকে আমাকে বলুক, আমাকে দায়িত্ব দিক। প্রত্যেক শহীদ পরিবারকে আমি 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য যেখান থেকে টাকা সংগ্রহ করা দরকার প্রয়োজন জনগণের কাছে বলবো। জনগণ তো রেডি, কোম্পানিগুলো রেডি আছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, যে শহীদ পরিবারকে দেওয়ার জন্য। সরকার কেন সেই উদ্যোগ নিচ্ছে না? প্রত্যেকটা জায়গায় সরকার ব্যর্থ হচ্ছে, ডিসিএসপি থেকে শুরু করে সরকারের। আমি শেষ করে দিই, সরকারের প্রত্যেকটা জায়গায় দেখেন এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসররা
আপনি যারা এই আওয়ামী লীগের 15 বছরে যারা ফেসিবাদের দশর ছিল সুবিধাভোগী কয়জনকে ছাঁটাই করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারী? প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগকে রেখে আপনি কিসের সংস্কার করতে চান? সময় থাকলে আবার আসবো। মনিয়াপা, এই যে যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তাদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল হচ্ছে, আমরা গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে বিশেষ করে বিএনপির সঙ্গে জাতীয় নাগরিক কমিটির নেতাদের বিভিন্ন রকম বাকযুদ্ধ দেখছি। বিএনপি কি আসলে জাতীয় নাগরিক কমিটিকে বা এই যে নতুন ছাত্রদের সমন্বয়ে যে দলটি হতে যাচ্ছে এটাকে কম্পিটিটর ভাবতে শুরু করেছে? দেখেন, বিএনপি কাউকেই কম্পিটিটর ভাবে না। বিএনপি আওয়ামী লীগকেই কম্পিটিটর ভাবে নাই কখনো। কারণ আওয়ামী লীগ মানে ঘাপটি মেরে আপনার ঘাড়ে চড়ে কানে হাত চেপে বসেছিল। তো বিএনপি এই ছোট্ট বাচ্চাদের দলটাকে কেন প্রতিদ্বন্দ্বী মনে করবে? আপনার বিএনপি প্রথমেই বলেছে রাজনৈতিক দল যে কেউ করতে পারে, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু রাজনীতি দল করার জন্য যা প্রয়োজন আসুক না, আমরা যেভাবে করে টিকে আছি তারা ওইভাবে টিকে থাক, সকালে বিকালে তারাও লাথি গুতা খায়, বুঝুক রাজনীতি কতটা কঠিন। তাদের জন্য তো রাজনীতি কঠিন না। চাইতে গেছে কোটা, হয়ে গেছে রাজনীতি। চাইতে গেছে কোটা, হয়ে গেছে উপদেষ্টা। হ্যাঁ, চাইতে গেছে চাকরি, এখন দিচ্ছে চাকরি। তো এই জায়গায় বুঝতে হবে এটার কিন্তু পার্সেন্টেজ ভুগি খুবই কম। এই 2-4-10 জনই এখন আপনি দেখেন সবগুলো জেলায় জেলায় যেখানে যেখানে সবগুলো ইউনিটে আপনার সবখানে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। 2 গ্রুপ 3 গ্রুপ হয়ে গেছে ইতিমধ্যেই। তো ইতিমধ্যেই 2-3 গ্রুপ হয়ে গেছে শুরুর আগেই। তাহলে শুরুর পরে কি হবে? তো আমরা আমাদের গণতন্ত্র মজবুত হবে, শানিত হবে আরো রাজনীতি দল গঠন হলে। কিন্তু তারা তো রাজনৈতিক দল গঠন করার জন্য যা যা দরকার তাদের কি জানে? তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তাদের চলাফেরা দেখেন, তাদের কথা বলা দেখেন। আমি রাজনীতি করি মিনিমাম 35 বছর। আমি ক্লাস 7-8 থেকে আমি বিএনপির চাটা নিই বলতে পারেন। আমি যেভাবে কথা বলি, আমি কিন্তু ভয় পায় কথা বলি না। আমি শেখ হাসিনার সময় দুর্দান্ত প্রতাপ নিয়ে আমি ধরেই নিছি মারে ফেলবে। একটা মানুষ যখন তার জীবনটাকে ছেড়ে দেয় তখন কিন্তু আর ওই সমস্যা হয় না। কিন্তু আমার কথা বলার মধ্যে কিন্তু আমি যেমন ভয় পাই না, এটাও সত্যি। আমি ঠিক তেমনই মানুষকে খুব চরমভাবে আমি খামচি দিয়ে ধরি না, এটাও সত্যি। কারণ প্রত্যেকটা মানুষের একটা আব্রু আছে, একটা সম্মান আছে, একটা সৌন্দর্য বোধ আছে। তাদের চলাফেরা কথা বলার মধ্যে তাদের কোনো সৌন্দর্য বোধ নাই। রাষ্ট্র কিন্তু অসৌন্দর্যকে প্রাধান্য দেয় না, সৌন্দর্যকে প্রাধান্য দেয়। রাজনীতি যারা করবে তাদের কিন্তু অনেক দিক দিয়ে দেখেন, একটা চোরও মনে করে তার রাজনৈতিক নেতাটা যেন ফেরেস্তা হয়। নইলে চোর চুরি করতেছে, সবাই চুরি করতেছে, রাজনৈতিক নেতা 5 টন গম চুরি করলে এত কথা হয় কেন? কারণ তারা প্রত্যেকটা মানুষ চায় তার রাজনৈতিক নেতা যেন ভালো হয়, ফুলের মতো পবিত্র হয়। তো যাদেরকে এটা চিন্তা করে তাদের অ্যাপ্রোচ আপনি দেখেন, এটা রাজনীতি না। এইভাবে আমি তাদের দোষ দিচ্ছি না, তারা তো ওই শিক্ষাটাই শিখে নাই, তারা তো কোনো দল করে নাই। কোন অ্যাপ্রোচটা আপনার কাছে? আমি কোনো অ্যাপ্রোচ আমি সামগ্রিক অর্থে বুঝাচ্ছি। সামগ্রিক অর্থে আপনি নিজেই চিন্তা করবেন, টেলিভিশনের সামনে একসময় বসেন, আপনি দেখেন কথা বলার ধরন চলন এবং একটা রাজনৈতিক এই ছেলেটা মাইর খাইছে অনেক। আমি একদিন ওকে ইসে দেখছি, কি বলে মিডিয়াতে, কি বলে নেটে, যে ওকে ধরছে পুলিশ, আমাকে বাঁচান আপনারা, কে কোথায় আছেন। আমি কিন্তু ওই দিন থেকে এর প্রতি আমার একটু আলাদা ফিলিংস। তো এই সমস্যাটা ওরা কিন্তু ওইভাবে বুঝার আগেই ওরা নেতা হয়ে গেছে। তো নেতা হওয়ার সঙ্গে সঙ্গে নেতার সঙ্গে যা যা দরকার সব কিছুই তারা পাচ্ছে। তো সব কিছুই তারা এত বেশি পাচ্ছে এত কম সময়ের মধ্যে, তাদের তো আর মাথা ঠিক নাই। এইটা নিয়ে কিংস পার্টি গঠন করা যায়, বিএনপি, তারপরে আপনার কি নাগরিক ফোরাম, ঐক্য, এইসব জাসদ বাসদ, ছাত্র ইউনিয়ন, হ্যাঁ গণ অধিকার পরিষদ, এগুলা বানানো যায় না। এগুলা বানানোর জন্য মার খাইতে হয়, জেল খাটতে হয়, কখনো গুমের শিকার হইতে হয়, কখনো খুনের শিকার হতে হয়, কখনো হাত দিতে হয়, পা দিতে হয়, এই সব, কখনো পাগল হয়ে যেতে হয়, এই সব করতে হয়। সো এত সহজে যদি সব কিছু পেত, আপনার জন্য অবারিত দ্বার আর আমার জন্য সবগুলা দরজা জানালা সব বন্ধ, কিভাবে সম্ভব? আপনি এটাকে নিয়ে গণতন্ত্র করবেন? এই নিয়ে আপনি গণতন্ত্র খুঁজেন? আপনি নিজেই তো স্বৈরাচার। আপনি তো আসছেন অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার জন্য।
আপনি তো রাজনৈতিক দল গঠন করার জন্য আসেন নাই। তাহলে আপনি তো নিজেই ওরকম। আপনি তো আপনাকে একজন মামলা দিয়েছে, আমি চিফের কথা বলছি, আপনাকে কর কর ফাঁকির অভিযোগে মামলা দিয়েছে, আপনাকে আরো 5টা মামলা দিয়েছে। আপনি এসে সেই পতিত স্বৈরাচারের মতো আপনি আপনার নিজের মামলাগুলো তুলে ফেললেন। আপনি আপনার নিজের কি বলে টাকাগুলা মাফ করায় নিলেন কর্মকূফের। আপনার যদি প্রতিষ্ঠান যদি ট্রাস্টি হয় তাহলে তো আপনার ইটাও কি বলে রাজস্ব, এটাও জনগণের জন্য, ট্রাস্টিও জনগণের জন্য। তাহলে একটা টাকা আরেকটা জায়গায় যাইতো, আরেকটা খাতে, সমস্যা কি ছিল? আপনি তো ওই 600 কোটি 700 কোটি টাকায় ধরলেন, আপনি নিজের মামলা তুললেন। এখনো দেখেন তারেক রহমান সাহেবের দেশনেতা খালেদা জিয়া আমাদের নেত্রী, তার মামলা আপনার সবগুলোই কিন্তু ওইভাবেই আছে, আস্তে 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 প্রশমিত হচ্ছে। বাট ওনাদের কিন্তু শেখ হাসিনার মতোই মামলা কিন্তু একদিনে এক মুহূর্তে উঠে গেছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি তাহলে জনগণের জন্য কি, জনগণের জন্য কোথায়? আর আপনি যে এই যে বৈষম্য বিরোধী বলেন, কয়টা বৈষম্য বিরোধী আছে? আপনি প্রত্যেকটা ইউনিটে খুঁজ নেন, সবাই কিন্তু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, সবাই চলে গেছে। এবং আপনাদেরকে এখন ঘেন্না করছে তারা। আমার সাথে মিনিমাম 50 থেকে 100 জন ছেলে মেয়ের কথা হয়েছে, তারা এখন নিজেকে ওই বৈষম্য বিরোধী পরিচয় দিতে কুণ্ঠিত হচ্ছে, লজ্জিত হচ্ছে। তাহলে আপনি কেন আপনারা এটা নিয়ে আবার বলতেছেন যে আপনারা সামনে ইলেকশন করবেন, রাজনীতি করবেন, এই করবেন ওই করবেন, হাতে ক্ষমতা রাখবেন, সবগুলা টাকার আসন নেবেন, ইত্যাদি ইত্যাদি। শেষের দিকে চলে আসছি। রাশেদ ভাই, আপনারাও রাজনৈতিক দল করেছেন এবং একেবারেই প্রতিকূল পরিস্থিতিতে রাজনীতি করছেন এবং রাজনৈতিক দল গঠন করেছেন। এখন যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে তারা আগামী মাসে ঘোষণা দিবে এমনটি কথাবার্তা উঠছে, বিভিন্ন দলের নামও কিন্তু গণমাধ্যমে আসছে। ভবিষ্যৎটা কি দেখছেন তাদের? দেখেন, আমরা যখন দল গঠন করি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন সফলের পরে ডাকসু নির্বাচনে আমরা ভিপি জিএস সহ 11টি পদে নির্বাচিত হয়েছিলাম, যদিও 2টি পদ ঘোষণা করে। আজকে সেই ডাকসু হামলার বিচারহীনতার 5 বছর। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি প্রতিবাদ সভা ছিল, সেখানে আমাদের সভাপতি নুরুল হক নূর সহ আমরা ছিলাম। আপনি সাংবাদিক হিসেবে নিশ্চয়ই সেই হামলার কথা আপনি ভুলে যেতে পারেন না, কিভাবে নারকীয়ভাবে আমাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছিল শুধুমাত্র ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। অর্থাৎ আমাদের সংগ্রামটা বাংলাদেশের সাংবাদিকরা, জনগণ, রাজনৈতিক কর্মীরা সবাই কিন্তু দেখেছে, তাদের চোখের সামনেই কিন্তু আমরা বড় হয়েছি। দীর্ঘ প্রায় 7-8 বছর এই সংগ্রাম ধারাবাহিকভাবে প্রত্যেকটা ইস্যুতে দেখেন গণ অধিকার পরিষদ রাজপথে ছিল। যখন 28 অক্টোবরের পরে রাজপথে নামা যাচ্ছে না, বিএনপির 28,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তখন দেখেন আমরা যারা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, আমরা কিন্তু স্লোগান দেওয়া শুরু করলাম যে হাসিনা মোদির নির্বাচন বর্জন করো জনগণ। কেন? কারণ আমরা বিশ্বাস করতাম যে হয়তো আমরা এইভাবে কথা বলা শুরু করলে, আন্দোলন শুরু করলে হয়তো মানুষ সাহস পাবে, মানুষ আরো নামবে। তো যাই হোক, হাসিনা আসলে কাউকে নামতে দেয়নি। আমরা এই যে রাজনৈতিক কর্মীরা দীর্ঘ 8-9 বছর আমরা আন্দোলন করেছি, দেখেন আমাদের আন্দোলনের সাথে সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা যুক্ত হয়নি। আমরা সবসময় বলতাম যে সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা যদি আন্দোলনে না যুক্ত হয়, সেই আন্দোলন আসলে সফল হয় না। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর যে ধারাবাহিক সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু চলছিল। এখন লাস্ট ইনিংসে ছাত্ররা যুক্ত হয়েছে, সাধারণ মানুষ যুক্ত হয়েছে, আন্দোলন সফল হয়েছে। এই আন্দোলন 36 দিনের আন্দোলন না। হাসিনার পতন শুধু 36 দিনে হয়নি, এটা আগে ফার্স্ট আপনাকে মানতে হবে। আপনাকে যারা এই দীর্ঘ 14-15 বছর সংগ্রাম করেছে, গুম খুনের শিকার হয়েছে, তাদের অবদানটা স্বীকার করতে হবে যে এই গুম খুনের কারণেই আজকের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, আমরা নেতৃত্ব দিয়েছি এবং হাসিনার পতন হয়েছে। তো এই অভ্যুত্থান তো শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন না, ওই সময় নাগরিক কমিটি নামের কোনো কমিটি ছিল না। ওই সময় গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্যান্য স্টেক হোল্ডার, বাম সংগঠনগুলো, ইসলামিক দলগুলো, সবাই এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার, সবার ভূমিকা আছে, সবাই এই অভ্যুত্থানের দাবিদার। সুতরাং সবাইকে যদি মাইনাস করে এখন আপনি বলেন যে আমি একমাত্র গণ অভ্যুত্থানের চেতনার ধারক বাহক, তাহলে তো আপনিও আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেমনি ভাবে স্বাধীনতাকে 71-এর পরে কুক্ষিগত করেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 400 টাকার মেজর বলেছে, অথচ সেই মেজর যদি ঘোষণায় না দিত তাহলে তো যুদ্ধটাই হইতো না। এটা আওয়ামী লীগ স্বীকার করে না। তো আমি যেটি বলতে চাই, দেখেন যে যদি আপনি দেশকে সঠিকভাবে চালাতে চান তাহলে একটা নতুন কারাগার তৈরি করতে হবে এবং সেই কারাগারে
আওয়ামী লীগের মিনিমাম 1 লাখ নেতাকর্মীকে সেই কারাগারে বন্দী করতে হবে, অন্যথায় দেশটা চালাইতে পারবেন না। এইটা প্রধান উপদেষ্টাকে করতে হবে। উনি কিন্তু আওয়ামী লীগকে ধরছে না, উনি আওয়ামী লীগকে কোনোভাবেই ধরছে না, শেখ পরিবারকে ধরছে না, ওবায়দুল কাদের সহ ওনারা চাচ্ছেন যে পালিয়ে যাক, পালিয়ে গেলে তো বেঁচে যায়, বিচার করা লাগবে না, ফাঁসি দেওয়া লাগবে না। শেষ করে দিই, 1 মিনিট সময় দেন। 1 মিনিট না, 1 মিনিটে শেষ করি, 30 সেকেন্ডে শেষ করি। আচ্ছা, তো দেখেন সরকারের পৃষ্ঠপোষকতায় কোনো দল যদি তৈরি হয়, সরকারের নিরপেক্ষতা নষ্ট হবে। সেই জায়গায় সরকারকে বলবো, যারা দল গঠন করতে চায় আসেন, আমাদের মতো সংগ্রাম করে দল গঠন করেন। আমরা তো কোনো সুবিধা নিয়ে, হাসিনার টাকা পয়সা নিয়ে, সুবিধা নিয়ে দল গঠন করি নাই। নির্বাচনে অফার দিয়েছিল, নির্বাচনে যায়নি। আমি তাদেরকে বলবো দল গঠন করবেন, সাধুবাদ জানাচ্ছি, শুভেচ্ছা অগ্রিম জানিয়ে রাখলাম। কিন্তু সরকারের সাথে ন্যূনতম সম্পর্ক রেখে যদি দল গঠন করেন, বিতর্কিত হবেন, কিংস পার্টি বলবে। সুতরাং আমরা মনে করি ছাত্ররা, সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।